অনেকেই জিজ্ঞেস করে যে 705 পেয়ে ও কেন এমস নিল না, কেন এমসিকে নিল। অনেকেই বলে যে তোর ছবি নাকি আরও এদিক ওদিকে ছাপিয়েছে, তো সেটা নিয়ে মানে মানে হোয়াট ইজ দ্য ট্রুথ, যে তোরও নিশ্চয়ই লো স্কোর কখনো এসেছে, তখন তুই কীভাবে নিজেকে হ্যান্ডেল করেছিস? তো তুই এক্স্যাক্টলি মানে এমন কী করছিস? আজকে তুই সবার রোল মডেল ভালো কথা, কিন্তু একটা সময় তো ছিল তোকে কেউ চিনতেও না। তো সেই জায়গাটাই দাঁড়িয়ে তুই আমাকে জাস্ট একটা জিনিস বল যে তুই কী করে নিজেকে ডেডিকেটেড রাখছিস, মানে এত ডেডিকেটেড রাখছিস কী করে যে না আমাকে ওই জায়গাটায় পৌঁছতেই হবে। আমার এখনো মনে আছে আপনার বলা ওই কোটটা, মনে আগুন মাথায় ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার এক্স্যাক্টলি যারা 700+ স্কোর করে তারা কি কি প্র্যাকটিস করে, তারা কিভাবে পড়ে, তারা কোথা থেকে পড়ে। তো আজকে আমার এই পডকাস্টে আমি এমন একজনকে ডেকে নেব যে নিট 2024-এ 700+ স্কোর করেছে। চলো তোমাদের সাথে আলাপ করাই। আজকে আমার সাথে রয়েছে পুরঞ্জয় বিশ্বাস, নিট 2024-এ 705 স্কোর করেছে। তো পুরঞ্জয়, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। প্রথম যেটা পুরঞ্জয় তোকে আমি বলবো যে ধর সবাই তো পড়াশোনা করে, ভালো কথা, সবাই একই ডিটারমিনেশন নিয়ে পড়তে পারে না। যারা ভালো ডিটারমিনেশন নিয়ে পড়ে তারা একটা সার্টেন জায়গায় পৌঁছয়, যেমন তুই পৌঁছেছিস। হ্যাঁ স্যার। আমি একটা জিনিস সব থেকে আগে জানতে চাইবো, যে যখন তুই ধর পড়াশোনাটা করতিস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইমে নিজেকে ডেডিকেট রাখাটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, যে কীভাবে আমি রোজ এমন কী ভাববো যার জন্য আমার প্রত্যেকদিন পড়তে ইচ্ছা করবে। তো তুই এক্স্যাক্টলি মানে এমন কি করতিস? আজকে তুই সবার রোল মডেল ভালো কথা, কিন্তু একটা সময় তো ছিল তোকে কেউ চিনতেও না। হ্যাঁ স্যার। তো সেই জায়গাটাই দাঁড়িয়ে তুই আমাকে জাস্ট একটা জিনিস বল যে তুই কী করে নিজেকে ডেডিকেটেড রাখতিস, মানে এত ডেডিকেটেড রাখতিস কী করে যে না আমাকে ওই জায়গাটায় পৌঁছতেই হবে। স্যার, আমার মা বাবাকে দেখে আমার ইন্সপিরেশন আসে যে ওরা আমার জন্য এত খাটছে, এত হার্ডওয়ার্ক করছে। তো অ্যাজ আ স্টুডেন্ট আই শুড রেসিপ্রোকেট দ্যাট হার্ডওয়ার্ক থ্রু মাই স্টাডিজ। এক্স্যাক্টলি। এনি চাইল্ড দ্যাট রেসপেক্টস দেয়ার পেরেন্টস, ঠিক আছে স্যার, লাইক ওরা দেখছে যে ওদের মা বাবা হার্ডওয়ার্ক করছে, তো তার অটোমেটিক্যালি ইচ্ছা হবে যে আমিও ইচ্ছা হবে যে রেসিপ্রোকেট করবে ওইটাকে। ঠিক ঠিক ঠিক। মানে মুদ্রা কথা হচ্ছে যে তুই প্রচন্ডভাবে কমিটেড ছিলিস, যে মানে তোর মনে হয়েছিল যে বাবা মা যদি তার নিজের কাজের প্রতি এতটা কমিটেড থাকতে পারে বা তোর প্রতি এত কমিটেড থাকতে পারে, কারণ আলটিমেটলি তারা কাজ করে আমাদেরই জন্য। তো সেই জায়গাটা তুই রিয়েলাইজ করেছিলিস এবং সেখান থেকে তোর মনে হয়েছিল তোরও যে কমিটমেন্টটা দেওয়া পসিবল পড়াশোনাতে সেটা দেওয়া উচিত। হ্যাঁ স্যার, কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। তো খুবই ভালো। হ্যাঁ, আর মা বাবার পর স্যার আপনি আমার রোল মডেল স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লাগলো খুবই শুনে। আর এইগুলো মানে খুবই স্পেশাল আমাদের জন্য, মানে যখন আমরা দেখতে পাই যে আমাদের থেকে কোনো বাচ্চা ইন্সপিরেশন পেয়েছে এবং সে একটা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে, মানে তখন না মানে নিজেদের যে পড়ানোর যে কি বলবো ফুয়েল, আমাদেরও পড়াতে গেলে অনেক সময়ই মনে হয় যে একটু ডিপ্রেস লাগে বা কিছু হয়, সেই সময়টা না অটোমেটিক্যালি তোদের যখন এই কথাগুলো মনে করি তখন অটোমেটিক্যালি সেই ফুয়েলটা আমরা পেয়ে যাই। অ্যান্ড দ্যাট এনকারেজেস আস অ্যাজ ওয়েল। মানে তোদের যেমন এনকারেজমেন্ট দরকার, টিচার্সদেরও এনকারেজমেন্ট দরকার হয়, এবং এইগুলো এনকারেজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ যে মানে এত হার্ডওয়ার্ক করার জন্য এবং ট্রুলি সেইং টিচারদের প্রাউড ফিল করানোর জন্য। আচ্ছা, আমি যেটা নেক্সট কোয়েশ্চেন আমি একটা জিজ্ঞেস করবো, কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে 705 পেয়ে ও কেন এমস নিল না, কেন এমসিকে নিল। তো আজকে আমি তোর থেকে ডাইরেক্টলি শুনতে চাই, এটা সরাসরি শুনতে চাই, যে বল, তুই বল যে কেন তুই মানে এমসিকে নিলি, এমস নিলি না। স্যার, একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, বোথ এমসিকে এন্ড এইমস কিন্তু ভালো কলেজ, নো ডাউট, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার কলেজ, আমি জানি খুব ভালো কলেজ। ইয়েস স্যার। কিন্তু আই পার্সোনালি ফিল যে ফর মি এমসিকে ইজ বেটার সুটেড, কারণ স্যার ফার্স্ট অফ অল এমসিকে ইজ দ্য ওল্ডেস্ট কলেজ ইন এশিয়া। ট্রু। ওটার হেরিটেজ ইজ আনপ্যারালেলড। এটাও ট্রু। সেই বিল্ডিং, সেই গ্যালারি রুম, সেই লেকচার থিয়েটার্সগুলো, মানে সেটা একদম মানে দেখেই মনে হয় যে এটা সেই ব্রিটিশ আমলের। তো সেই জিনিসটা টাচ রয়েছে, একদমই তাই, হেরিটেজের ব্যাপারটা রয়েছে। আর আমি আমার চয়েস নিয়ে একদম শিওর হয়ে গেলাম যেদিন আমি আপনাকে কনসাল্ট করলাম যে আমি এমসিকে নেব না এমস। জয়তুদ্দিন, এন্ড অফ দ্য জয়তী, ইয়েস আই ক্যান রিমেম্বার। জয়তুর এন্ডে তোর সাথে আমার কথা হয়েছিল, তুই তখন জিজ্ঞেস করেছিস। আমি কনফিউজ ছিলাম যে এইমস, মানে বন্ধুরা বলছে এইমস দিতে, কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট টাইম আই ক্যান রিকল আমি তোকে বলেছিলাম যে হচ্ছে এমবিবিএস কোথায় করবি, এমডি কোথায় করবি, তো আমি তোকে রোড ম্যাপটা বলেছিলাম। ইয়েস। ওকে, গ্রেট, এবার বুঝতে পেরেছি। মানে মোদ্দা কথা তোর প্ল্যান এমনি ছিল যে হচ্ছে এমসিকে তে ভর্তি হওয়ার, তার মধ্যে আমি আরো কনফার্ম করে দিয়েছি যে হচ্ছে যে আপনি কনফার্ম করে দিলেন, মানে আপনার কথাগুলো শুনে আমি শিওর হয়ে গেলাম যে এমসিকে ইজ দ্য কলেজ বেস্ট সুটেড ফর এমবিবিএস এন্ড মানে ফর অ্যাজ অফ নাও তোর জন্য তুই এমসিকে তুই চাস। আচ্ছা, একটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করব যে দেখ, মানে স্টেট কোটাতেও কলেজ নিতে পারতিস এমসিকে, কারণ প্রথমেই তুই পেয়ে যেতিস, কিন্তু তুই অল ইন্ডিয়া কোটাতে নিয়েছিস, সেখানেও তুই রাউন্ড ওয়ানেই পেয়ে গেছিস, মানে কেন অল ইন্ডিয়া কোটাতে নিলি? তুই স্টেট কোটাতে নিতে পারতিস।
তো স্যার এই বছর আপনি রিকোয়েস্ট করেছিলেন যে যাদের ভালো র্যাঙ্ক তারা তো অল ইন্ডিয়াতেও পেয়ে যাবে, তাই না? মানে কাউন্সিলিং এর টাইম বিকজ যাদের ভালো র্যাঙ্ক তারা তো পেয়ে যাবে আরামসে। কিন্তু আপনি রিকোয়েস্ট করেছিলেন যে যাদের ভালো র্যাঙ্ক তারা অল ইন্ডিয়া থেকে করুক, যাতে স্টেট কোটার যে বাচ্চারা তারা মানে একটা সিট যদি আমি ছেড়ে দিই তাহলে ওইটা পেয়ে যাবে। তাই জন্য তুই ওটা মনে রেখেছিলিস? ইয়েস স্যার। গুড ভেরি গুড। হ্যাঁ আমি বলেছিলাম ঠিক যে হচ্ছে যে যারা হচ্ছে যে স্টেট কোটা দিয়ে যারা অল ইন্ডিয়ায় পেয়ে যাচ্ছিস তারা অল ইন্ডিয়ায় নিয়ে নেয়, কারণ আগের বছর অ্যাকচুয়ালি তোদের বন্ধুরা মানে তোরা সবাই ইনফ্যাক্ট একটা প্রচন্ড আনসার্টেনিটির মধ্যে ছিলিস যে আবার কাউন্সিলিং হবে নাকি আবার রিনিট হবে। তো সেই সময় যখন কাউন্সিলিং হয়েছিল আমি বলেছিলাম যেহেতু অলরেডি কাট অফ তো হাই হয়ে গেছে, তো পারলে স্টেটের যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাচ্চারা যাতে প্রপারলি সিট পায়, তো অল ইন্ডিয়া দিয়ে পারলে সিটটা নিয়ে নেয় যাতে ভালো রেজাল্ট আছে, যাতে স্টেটে আরো বেটার ছেলেরা যাতে পেয়ে যায়, স্টেটে পাই। ওকে ওকে ওকে, দ্যাটস দ্য রিজন। ওকে আচ্ছা, আরেকটা জিনিস আমি তোর থেকে জানতে চাইবো, মানে এটা আমার মানে সবসময় প্রশ্ন থাকে, সমস্ত টপারকেই আমি জিজ্ঞেস করি, তোকেও আমি জিজ্ঞেস করবো এই জন্য। দুটো কন্ডিশন জিজ্ঞেস করবো, যখন তুই খুব মানে ডিপ্রেস থাকতিস তখন মানে তুই কিভাবে নিজেকে ভাবতিস যে লাইক না আমাকে আর পড়তে থাকতে হবে, ধর একটা স্কোর খারাপ এলেন তখন মনে হয় যে দূর আমার থেকে হবে কি হবে না, একটা সেলফ ডাউট টাইপের আসে। অ্যাট দ্য সেম পয়েন্ট একটা ভালো স্কোর হলে তখন যেমন মনে হয় থাক দুদিন বই বন্ধ থাক, বেশ ভালোই তো আছি, এটা ওভার কনফিডেন্স টাইপের ব্যাপার স্যাপার হয়। তো এই দুটো সিচুয়েশনসেই তুই কিভাবে নিজেকে হ্যান্ডেল করতিস, মানে স্পেশালি ডিপ্রেশনটা আমি জানতে চাইবো, যে তোরও নিশ্চয়ই লো স্কোর কখনো এসেছে, তখন তুই কিভাবে নিজেকে হ্যান্ডেল করেছিস? স্যার ক্লাস 11th এন্ডের দিকে যখন ফুল সিলেবাসের মক টেস্ট হতো তখন আমার স্কোর আসতো 400 থেকে 500। এক্স্যাক্টলি আমার মনে আছে সেটা। তো ওই পিরিয়ডটাতে আমি খুবই সত্যি বলতে ডিপ্রেস ছিলাম। ঠিক আছে, কিন্তু আমার এখনো মনে আছে আপনার বলা ওই কোটটা, মনে আগুন মাথায় ঠান্ডা, মানে প্যাশন থাকা উচিত ভেতরে যে পড়াশোনা করব, ভালো করে করব, কিন্তু মাথায় বুদ্ধিও থাকা উচিত, মানে ঠান্ডা, মানে মাথা ঠান্ডা করে ভাবা উচিত যে কিভাবে পড়বো, স্ট্র্যাটেজিটা কিভাবে ফলো করা উচিত। এমনি মাইন্ডলেসলি পড়বো না, বুদ্ধি লাগিয়ে পড়বো, ওই আর কি। এক্স্যাক্টলি। তো আচ্ছা তুই মানে মুদ্রা কথা তুই কনস্ট্যান্টলি একটা ভাবতিস যে এই মানে এইটাই করতে থাকতে হবে, হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, তুই এটা বলতে যাচ্ছিস জাস্ট কিপ গোয়িং। এটা তুই কিপ গোয়িং। এক্স্যাক্টলি না তুই যে মনে রেখেছিস আমার কোডটা, মানে এটাই মানে কি বলবো, খুব ভালো লাগলো এটাও শুনে। আচ্ছা একটা জিনিস আমি তোর থেকে জানতে চাইবো যে লাইক বোর্ড প্রিপারেশনস যখন তুই করতিস, কারণ তুই ফ্রেশার্স হিসেবে রানিং ইয়ারে ক্র্যাক করেছিস, তো এই যখন রানিং ইয়ারে ক্র্যাক করলি মানে নিট বোর্ড, মানে অনেক বাচ্চা জিজ্ঞেস করে যে ক্লাস 12 আর নিট একসাথে কি করে ম্যানেজ করা যায়, তো তুই কি করে ম্যানেজ করতিস ক্লাস 12টার সাথে সাথে নিট? মানে আমি তোর থেকে জানতে চাই, দেখ স্টাডি ম্যাটেরিয়াল তুই নিয়েছিস, তুই সেটা পড়েছিস ফাইন, কিন্তু তবুও তুই সেলফ স্টাডিতে কি করেছিস সেটা তো আমি তোকে দেখতে পাইনি, যে তুই সেলফ স্টাডির সময় কিভাবে পড়েছিস, তো ওটা যদি একটু শেয়ার করিস মানে নেক্সট ইয়ারের জুনিয়রদের সাথে। স্যার বায়োলজিতে যে কনসেপ্টগুলো ওইগুলো তো আপনি আমায় ক্লিয়ার করে দিয়েছিলেন, তো টিচারদের লাগে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, অ্যান্ড তারপরে রিভিশনটা স্টুডেন্টকে নিজেই করতে হয়। তো আমি বাড়ি গিয়ে এনসিআরটি বা মডিউলস যেটা ছিল ওইগুলোর থেকে আমি রিভাইজ করতাম। অ্যান্ড একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিট ইজ এ এমসিকিউ এক্সাম আর বোর্ড পরীক্ষা হচ্ছে সাবজেক্টিভ এক্সাম। তো সাবজেক্টিভ এক্সামের জন্য কয়েকটা আনসার লেখার জন্য কিওয়ার্ডস মনে রাখতে হবে। তো বিফোর আ সাবজেক্টিভ এক্সাম ইউ হ্যাভ টু রিড আ বুক বাই রিমেম্বারিং keywords. Exactly. For a exam like NEET, which is a MCQ exam where concepts are very important, এখানে important facts এমনি মানে মাথায় গ্রসলি মনে রাখতে হবে, and like proper mechanism বুঝে করতে হবে স্যার। বুঝে পড়তে হবে, পিওআইকিউ গুলো বোর্ডের পিওআইকিউ গুলো সলভ করতে হবে, মাঝে মাঝে কোয়েশ্চেন দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে আউট। সেটাই আমরা আগেরবারও সেটাই বলেছিলাম, তুই ফলো করেছিস, এটাই মানে খুব ভালো ব্যাপার। আচ্ছা একটা জিনিস আমি জানতে চাইবো, মানে এটা আমার একটা প্রশ্ন, আমি মাঝে মাঝেই দু একজনের থেকে শুনেছি, আমি জিজ্ঞাসা করতে চাই ওপেনলি, যে জাস্ট লাইক অনেকেই বলে যে তোর ছবি নাকি আরো এদিক ওদিকে ছাপিয়েছে, তো সেটা নিয়ে মানে হোয়াট ইজ দ্য ট্রুথ, মানে তুই যদি বলিস একটু। স্যার আমিও শুনেছি যে আমার ছবি নাকি অনেক জায়গায় লাগানো হয়েছে, কিন্তু আমি জাস্ট এটা ক্লিয়ারলি বলতে চাই, আমি হয়তো ওইখানে কোনো টেস্ট দিয়েছিলাম বা কোনো টেস্ট সিরিজ ছিলাম, কিন্তু আমার নিটের গাইডেন্স ফ্রম টপ টু বটম স্যার প্রেপ মেডে পুরো হয়েছে। ওকে ওকে ওকে, পুরোপুরি এখানেই আমি গাইডেন্স পেয়েছি। এটা অনেকে আমাকে জিজ্ঞেস, মানে এটা অনেক সময় আমি শুনেছি, আমাকে টিম মেম্বার থেকে অনেকে জিজ্ঞেস করেছে যে স্যার এরকম হয় না, কোনো সময় কোনো একজন পেরেন্টস বা কিছু একটা হয়তো জিজ্ঞেস করেছে যে পুরঞ্জয়, তো ওইখানে আমি পুরঞ্জয়ের ছবি দেখলাম, ওই ইনস্টিটিউটে পুরঞ্জয়ের ছবি দেখলাম, বা এটা মিসকনসেপশন, এটা কমপ্লিটলি। যাই হোক, নেক্সট আমি যেটা জানতে চাইবো যে চল বাদ দে, জয়তুর যে ব্যাপারটা আমি জানতে চাইবো, জয়তুতে তুই এলি, জয়তুতে আসার পরেও
তুই ফার্স্ট টেথো নিলি অ্যান্ড প্রথম হচ্ছে তোর হোয়াইট কোট, তো ফার্স্ট হোয়াইট কোট ফার্স্ট টেথো কেমন ছিল? স্যার মানে আমার জন্য ওটা একটা আনরিয়েল মোমেন্ট ছিল, লাইক অনলি মেডিকোজরা বুঝবে ওই ফিলিংটা, মানে আনলেস ইউ থিঙ্ক যে ওই মোমেন্টটা আসবে লাইফে, কিন্তু যখন ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি এসে যায় ইট ফিলস ভেরি আনরিয়েল। গলার উপর দিয়ে স্টেথো ঝুলছে, তারপরে হোয়াইট কোট সেরেমনির দিন হোয়াইট কোট পরাটা, তারপরে ওথ নেওয়াটা, মানে ইট ফিলস সো আনরিয়েল যে শুধু মেডিকোরাই ওই ফিলিংটা বুঝবে, এটা আর কেউ বুঝতে বুঝবে না। ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজে যখন গেলি, এখন তো তোদের ক্যাডাভেরিক ওথ হয় ক্যাডাভেরের সামনে, আমাদের সময়ও হতো, এখন একটু আরো মানে কি বলবো প্রপার অ্যারেঞ্জমেন্ট করে হয়, আমি শুনেছি, ছবিও দেখেছি তোদের থেকে। তো ক্যাডাভেরিক ওথ প্রথম অ্যানাটমির হলে, প্রথম ক্যাডাভেরিক ওথ, ফিজিওলজি ল্যাবে প্রথম ওই যে প্রিক করে ব্লাড দিয়ে এক্সপেরিমেন্ট করা, এগুলো মানে সবার জন্যই খুব স্পেশাল থাকে। তো আমি এই সব কিছু তো আমি তোর থেকে জানতে চাইবো না, কারণ এটা সবাই যে বলে যে খুব স্পেশাল খুব স্পেশাল, তুইও অলরেডি বললি। আমি একটা জিনিস তোর থেকে জানতে চাইবো যে এই সমস্ত কিছু করতে গিয়ে তোর কি কোনো মেমোরেবল ইনসিডেন্ট কিছু তৈরি হয়েছে গোটা কলেজের মধ্যে, বা কিছু মানে এমন কিছু যেটা আর কি তোর জন্য মনে হয়েছে যে খুব মানে খুব মেমোরেবল বা খুব স্পেশাল কোনো মোমেন্ট? হ্যাঁ স্যার, সো হেমাটোলজি ক্লাসে আমাদের টেস্ট ছিল ওই দিন ব্লাড গ্রুপ টেস্টিং, ঠিক আছে? আমরা নিজের ব্লাড ফার্স্ট অফ অল হ্যান্ড প্রিক করে ব্লাড বের করলাম, স্মিয়ার বানালাম, তারপরে ওতে আমরা অ্যান্টিবডি ঢাললাম, ঠিক আছে? তো আমি এতদিন জানি যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে AB+, আমার মাও আমায় তাই বলেছে, আর আমার সব ডকুমেন্টেও তাই লেখা, সব ডকুমেন্টে তাই AB+, AB পজিটিভ। কিন্তু ওই দিন আমি টেস্ট করলাম, আমাদের দেয়া হয়েছিল সব অ্যান্টিবডি গুলো, তো ক্লাম্পিং রিঅ্যাকশন হয়, রাইট স্যার? তো আমার A তে কোনো ক্লাম্পিং হলো না, B তে ক্লাম্পিং হলো, আর আপনার O তেও কিছু হলো না। তো আমি এইটুকু সহ্যে আমি B পজিটিভ, কিন্তু আমি এতদিন জানতাম আমি AB পজিটিভ। যে আমি হয়তো কিছু ভুল করছি, আমার হয়তো এক্সপেরিমেন্ট, আমি সিনিয়রদের ডাকলাম, আমি পিজিটি স্যারদের ডাকলাম, তারপরে পিজিটি স্যার এসে পিজিটি স্যার নিজে একবার আমার ব্লাড দিয়ে করে দেখলেন, সেম রেজাল্ট এলো। তো স্যার বললেন যে আমাকে একবার ব্লাডটা টেস্ট করিয়ে নিতে। ওকে, তারপরে আমি ব্লাড টেস্টিং করালাম, তারপর আর B পজিটিভ এলো, তারপরে বেরোলো আমি B পজিটিভ। ও মাই গড, ছোটবেলায় যেখান থেকে রিপোর্টটা হয়েছিল সেখানে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, যাক এখন এই জন্যই মানে জানিস যখন ব্লাড দেওয়াও হয় না, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা করা হয় তখন একটা ক্রস ম্যাচিং করা হয়, মানে এরকম না যে এটার ভিত্তিতে তুই রক্ত পেয়ে যেতিস। তোকে যদি কখনো রক্ত নিতে হয়, মানে নাই নিতে হোক কোনোদিন, যদি কখনো নিতে হয় কোনো কারণে, তাহলে ইন দ্যাট কেস তখনও কিন্তু একটা ক্রস ম্যাচিং প্রসেস তখন একটা হয়, এবং সে তার ভিত্তিতে তোকে রক্ত দেওয়া হবে। ইনফ্যাক্ট এই ডকুমেন্টেশনগুলোর ভিত্তিতে রক্ত দেওয়া হবে প্রত্যেকটা ব্লাড, মানে মানে কোনো মানে ধর যে রেসিপিয়েন্ট, তাকে যখন আমরা পাঠাই ব্লাড ব্যাগটা, তার আগে প্রত্যেকটা ব্লাড ব্যাগের ইন্ডিভিজুয়াল ক্রস ম্যাচিং হয়, ইন্ডিভিজুয়াল লেভেলে। আর যদি এমার্জেন্সি থাকে, ক্রস ম্যাচিংয়ের টাইম না থাকে, সেটা আলাদা, বাট মানে ওগুলো একদম এক্সট্রিম কন্ডিশন, আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা ব্লাডেরই কিন্তু ক্রস ম্যাচিং করে তারপর পাঠানো হয়। পুরান যে সব দিক নিয়ে কথা হলো, একটা দিক বাকি আছে এখনো, সেটা হচ্ছে তোর হবি। হবি কি ছিল তোর? স্যার আমার হবি মানে এটা আমি রিল্যাক্স করার জন্য করতাম। আমি ফার্স্ট অফ অল ভিডিও গেমস খেলি কম্পিউটারে। কতক্ষণ খেলতিস দিনে? স্যার বেশিক্ষণ না, 1-2 ঘন্টা অ্যাট মোস্ট। এক্সামের আগেও স্যার রিল্যাক্স করাটা ইম্পর্টেন্ট। আর ওটা ছাড়া অ্যানিমে, জানিস তো মানে অনেক বাচ্চা আছে না, মানে তারা ভিডিও গেম, তাদেরকে আমি অনেক সময় বলেছি যে তোমরা কি করে মানে কি করে রিল্যাক্স হবে, মানে ভিডিও গেম আমি অ্যালাউ করেছি, তাদের বাবা মারা এসে কমপ্লেন করে যে তারা তারপরে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ভিডিও গেম খেলছে। এইটা তুই একটু সবাইকে বল যে মানে লাইক ভিডিও গেম যেটা হচ্ছে, মানে ওকে জানতে হবে না যে 1 ঘন্টা পরে বন্ধ করতে হবে, সেটা ওরা সেই বারটা রাখতে পারে না। স্যার এটা তো স্যার অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার, যে ইউ হ্যাভ টু টেক অ্যাকাউন্টেবিলিটি ফর ইয়োরসেলফ, যে তুমি রিল্যাক্স করছো। এটা তো স্যার যে কোনো ইভেন্টে হতে পারে, যে ইফ ইউ আর ডুইং সামথিং ইউ মাস্ট ডু ইট ইন মডারেশন, তাই না? এক্স্যাক্টলি। সো ইফ ইউ আর প্লেইং আ ভিডিও গেম, তুমি ওটা রিল্যাক্স করার জন্য খেলছো, এবার যদি তুমি ওটা 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা খেলো, then basically you are causing harm to yourself, you are getting addicted to that. Exactly, the addiction. And sir, if you once you get addicted to something na, truth is that you don't even enjoy that thing anymore. So at some point you will realize that you don't even enjoy that game anymore. Exactly. So, I would say যে if you are playing a game na, keep it limited. অনেক গেমস এ অপশনস আছে ওই প্যারেন্টাল সেটিংস এ, যে কতক্ষণ খেলতে পারবে ওইটা তুমি লক লাগাতে পারবে। তো আই উড সে প্লিজ ওই লকটা লাগিয়ে না। ঠিক। এছাড়া আর কোনো হবি? স্যার ভিডিও গেমস ছাড়া আমার অ্যানিমে দেখতেও ভালো লাগে। আমি এটা জানতাম, এটা শুনেছিলাম। ওকে, সো ইউ আর অ্যানিমে ফ্যান? ইয়েস স্যার। অলরাইট। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো তোর থেকে, যে মেডিকেল কলেজ মানে হস্টেল,
আমি নিজে গিরিবাবু হস্টেলে থাকতাম, তো সেই হস্টেলে থাকার সময় অনেক মেমোরি আমাদের ক্রিয়েট হয়েছে। তোদের এখন মানে হস্টেলে থাকিস? তুই হস্টেলে থাকিস? না স্যার, আমি হস্টেলে থাকি না স্যার। হস্টেলে থাকিস না? কিন্তু আমি হস্টেলে যাই, আমার অনেকগুলো বন্ধুরাই হস্টেলে থাকে, তো আমি মাঝে মাঝে দেখা করতে যাই। আর আসলে রিসেন্টলি আমাদের সরস্বতী পুজো হবে যেটা, ওটা হস্টেলে হবে, মেন বয়েজ হস্টেলে। তো আমরা বন্ধুরা কয়েকজন মিলে মানে চাঁদা তুলতে তাই গেছিলাম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। আর স্যার বলবেন না, একটা ডিপার্টমেন্টে যাচ্ছি, বলছে আমি ওই ডিপার্টমেন্ট থেকে কম পয়সা দেবো। আর তো এরকম তো ছোটবেলায় কি এরকম আগে চাঁদা তুলেছিস? জীবনে চাঁদা তুলিনি। প্রতি সরস্বতী পুজোয় বাড়িতে থাকতাম, হয়তো লোকালের প্যান্ডেলে কোনো যেতাম। আর তো প্রথমবারের জন্য এই যে এরকম গিয়ে মানে তুই চাঁদা তুলছিলিস বা এইটা কেমন মনে হলো না যে নতুন টাইপের একটা নতুন এক্সপিরিয়েন্স? আর ওই নতুন এক্সপিরিয়েন্সটার জন্যই আমি বন্ধুদের সাথে ফাইনালি চাঁদা দিয়েছিল কে? হ্যাঁ, ফাইনালি কিন্তু দিয়েছে, মানে যদিও অনেক খেটেছি কিন্তু পেয়েছি শেষে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো সামনে সরস্বতী পুজোও আছে, সামনে নিটও আছে। তো এবছরে যারা নিট দিচ্ছে তারা ডেফিনেটলি সরস্বতী পুজো এনজয় খুব একটা করতে পারবে না, কারণ নিটের এতটাই চাপ রয়েছে তাদের মাথাতে, এখন এই সময় টেনশনে চলবে। তো আমি তোর থেকে ফাইনালি জানতে চাইবো যে তুই আমাকে বল যে যারা এবছর নিট পরীক্ষা দিচ্ছে, এই এমন একটা সময় যে সময় ধর আর হাতে 2.5 মাস 3 মাস মতো বাকি রয়েছে, পড়ছে, নাম্বার আসছে, কারোর আসছে না, এই সময়টাতে তুই ওদেরকে কি মানে সাজেশন টিপস মানে তুই দিতে চাস? আমি একটু আগে এই কোটটা বললাম, আমি আবার রিপিট করছি, মনে আগুন মাথায় বরফ। তো তোরাও এইটা ফলো করবি যে মনে আগুন রাখবি আর মাথায় বরফ রাখবি। এক্স্যাক্টলি। তাহলেই তোরা দেখবি যে তোদের প্রিপারেশনটার লেভেলটা খুব বেড়ে যাবে, লেভেল আপ হয়ে যাবি তোরা। তো প্লিজ তোরা মন দিয়ে পড়াশোনা কর, আর তাছাড়া যেটা বললাম ফলো কর, আর স্যারদের কথা শোন। ঠিক। তো একদম এক্স্যাক্টলি, আমি সবাইকে এটাই বলবো, পুরঞ্জয় যে কথাগুলো বললো, অনেকগুলো কথাই ও বলেছে, তোমরা শুনেছো, ওর হবির কথাও বলেছে, কিন্তু তার সাথে কিন্তু ওখানে সুন্দর একটা তোমাদেরকে মানে একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং টাইপেরও বলেছে যে কিভাবে মানে টাইম মেনটেন করতে হবে, বিকজ রিল্যাক্সেশন এমন একটা জিনিস দ্যাট শুড নট বি ইউর অ্যাডিকশন, রিল্যাক্সেশন শুড বি ইউর রিল্যাক্সেশন, নট অ্যাডিকশনস। তো এই পয়েন্টটা আমি সবাইকেই বলবো। অনেক সময় কি হয় না, যখন তোরা এই ধরনের ইন্টারভিউ দিস, তখন তারপরে আমরা দেখতে পাই যে ওরা বলে যে স্যার ওই দাদাও তো এরকম করতো, কিন্তু ওরা এটা ফলো করে না, ওই দাদা এটার সাথে একটা কথা বলেছিল সেটাকে আর ফলো করে না। এই যেটা কিনা আমি স্পেশালি পডকাস্টার ইন্ডিয়া আমি ফাইনালি আর একবার মেনশন করে দিচ্ছি, ও ভিডিও গেম দেখতো, খেলতো, ফাইন, ও অ্যানিমে দেখতো, ফাইন, কিন্তু ওর কাছে কন্ট্রোলটা কিন্তু ওর হাতে ছিল। কোনোদিন কিন্তু আমাদেরকে বলতে হয়নি যে পুরঞ্জয় যে তোর রেজাল্ট খারাপ হচ্ছে কেন, তুই তো অ্যানিমে দেখিস বলে তোর খারাপ হচ্ছে, কি তুই ভিডিও গেম খেলিস বলে খারাপ হচ্ছে। অ্যানিমেটা আমিও জানতামও যে ও দেখে, ফাইন, কিন্তু কোনোদিন আমাকে বলতে হয়নি বা আমাকে ইন্টারফেয়ার করতে হয়নি এটার মধ্যে যে তুই দেখিস না। সো দ্যাট ইজ সামথিং আই ওয়ান্ট টু সে। আর ও যা বললো সেগুলোকে ভালো করে ফলো করো। ও যেমন বললো যে হচ্ছে যে ওর বাবা মার প্রতি ও প্রচুর কমিটেড ছিল, এবং বাবা মার কমিটমেন্ট থেকে ও নিজে ঠিক করেছে ওকে পড়াশোনার প্রতি কমিটেড থাকতে হবে। অ্যান্ড অল দ্য থিংস দ্যাট পুরঞ্জয় হ্যাজ শেয়ার্ড উইথ আস, take the inspiration from that all these words, and তোমরাও জিজান লাগাকে এই 2025 নিটের জন্য ভালো করে পড়ো। থ্যাংক ইউ পুরঞ্জয় ওয়ান্স এগেন আসার জন্য, জুনিয়রদেরকে ইন্সপায়ার করার জন্য। খুবই একদম কি বলবো, একটা অনেস্ট স্টক, মানে এরকম ভাবে আমি শুনি না কেউ সবকিছু, জেনারেলি সবাই যখন আসে শুধু পড়েছি প্রচুর পড়েছি এটা করে, অডিয়েন্স বলে পড়িনি কিছুই পড়িনি বলে, দুটো ক্যাটাগরি দেখি। তুই এই যে একটা সুন্দর মানে একটা তোর বিহাইন্ড দ্য সিন, তুই কী করতিস, সামনে কী করতিস, এই যে একটা ক্যাজুয়ালি তুই সব জিনিসগুলোকে বললি, এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় এটাই অ্যাকচুয়ালি ফলো করা ওদের পক্ষে পসিবল। আর আই এম শিওর যে শুধুমাত্র যারা নিট 25-এর নিট দিচ্ছে তারা নয়, আমার মনে হয় আপকামিং ডেজে ভিডিওটা তো থেকে যাবে। আমার মনে হয় যে যারা নিট 2027 দেবে, 26 দেবে, তারাও ডেফিনেটলি তোর এই প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালোভাবে খেয়াল রাখবে। তো আমরা এখানে আজকে আমাদের পডকাস্টটা ফিনিশ করছি। সবাই খুব ভালো করে পড়। থ্যাংক ইউ এভরিওয়ান।